কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। যে কাকে সামনে আগাতে হবে, কাকে পিছনে রাখতে হবে, কাকে চাপে রাখতে হবে, কাকে দমিয়ে রাখতে হবে, এই যে একটা হিসাব, কঠিন একটা হিসাব। আমার সিদ্ধান্ত যা নেওয়ার আমি অলরেডি নিয়ে নিয়েছি। মামলা যেভাবে চলছে সেভাবেই চলবে। এত ভয় নিয়ে আমার সঙ্গে প্রেম করতে চাও? না, বিষয়টা একেবারেই তা না। আর আমি মোটেও ভীতু মানুষ না, আমি অনেক সাহসী একজন মানুষ। ওকে, হ্যাঁ, কিছুই তো চিনোস না। তুমি কি কখনো চিনিয়েছো মা? চিনাতে হবে কেন? যখন আমি রান্না করি তখন একটু আমার আশেপাশে থাকলেই তো চিনে যাস। তোকে চিনাতে হবে কেন? আর তোর তো সময় নাই, তুই তো সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পড়ে থাকিস। মা, তুমি সবসময় কি একই কথা বলবা? আমি একটাবার ফোন হাতে নিলেই তোমার কাছে মনে হয় আমি সারা দিন ফোন ইউজ করি। আচ্ছা, তুই মোবাইলের মধ্যে সারাক্ষণ করিসটা কি? হ্যাঁ, পাশের বাসার আনিকাকে দেখছিস? আনিকার মা সব সময় বলে আনিকা নাকি অনেক ভালো আর মজার রান্না করে। আনিকার বাবা নাকি সেই রান্না খেয়ে বলে যে তোমার রান্না করার কোনো দরকার নাই, আমার আনিকাই রান্না করবে, ওর রান্না অনেক মজা। তাহলে তুমি আমাকে বাদ দিয়ে এই বাসায় আনিকাকে নিয়ে আসতেই পারো। কি? তুমি কি জানো মা, এই পাশের বাসার ভাবিদের না একটাই সমস্যা, তাদের মেয়ে কিছু ভালো করুক আর মন্দ করুক খালি এসে এসে অন্য বাসায় শোনাবে, আর এতেই মানুষের বাসায় অশান্তি লাগে। উফ, আয়শা রে, আমি ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি, তুই না কোনো মানুষের কথা সহ্যই করতে পারিস না। তুই যত বড় হচ্ছস তোর এইসব লক্ষণগুলি আরো তত বেড়ে যাচ্ছে। দেখো মা, উল্টাপাল্টা কথা বলবা না, আমার খুব কষ্ট লাগে। যেদিন আমি পরের ঘরে চলে যাব না, সেদিন তুমি বুঝবা, তখন তুমি আমার এই ভুলভাল পেঁয়াজ কাটাই মিস করবা, বুঝছো? তা তো করবই, তুমি পরের ঘরে যাবা, ওরা আমাকে কত কথা যে শোনাবে, বলবে এই অকর্মণ্য মেয়ে আমাদেরকে দিছেন যে কিনা কিছুই পারে না। দেখো, পরের ঘরে গিয়ে আমি খুব ভালো ভালো রান্না করব। তো তুই পরের ঘরে গেলে ভালো ভালো রান্না করবি কেন? এই বাড়িতে কি সমস্যা হয়েছে, এখানে কেন ভালো রান্না করিস না? ও বুঝছি, আমাকে রাগানোর জন্য তুই এসব করস না। আমি তো এখন শিখছি মা। আর তুমি কি জানো, প্রত্যেকটা মেয়ে তার মায়ের কাছ থেকে এভাবেই শিখে। প্রথমে রান্না বান্না করা, হাতের লেখা শেখা, কথা বলা, সবই তো এভাবে মায়েদের কাছ থেকে প্রথমেই শিখে। আমি তো তোমার সৎ মেয়ে। তুমি যে আমাকে হসপিটাল থেকে নিয়ে আসছিলা, ওখানে রেখে আসো, যাও। কে বলছে তোকে আমি হাসপাতাল থেকে আনছি? তোকে তো আমি রেলওয়ে স্টেশনে কুড়ায় পাইছি। ওখানে যে ট্রেনটা চলতেছিল না, ওই ট্রেনের উপর তুই টুপ করে পড়ছিলি, বুঝছিস? যাও তো, আমার ভালো লাগতেছে না, কথা বলবো না আমি তোমার সাথে। এই তো এতক্ষণ তো এই ছুতাই ধরতেছিলি। তুই তো একটা অকর্মা মেয়ে, তোকে কে নেবে বলতো? কেউ আছে নাকি? আর এই যে যাই যাই করতেছিস, ছুতাটা তো ঠিকই ধরে ফেললি। হ্যাঁ, দেখো মা, এসব উল্টাপাল্টা কথা বলবা না। আমি আসছি তোমাকে কাজে হেল্প করতে, আর তুমি এসব উল্টাপাল্টা বকাবকি করছো। এমনি আমার মন মেজাজ ভালো না, তার মধ্যে তুমি সকালবেলা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে আসছো। এখন তোমাকে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, সেটাও তোমার ভালো লাগতেছে না। ও খালি আমি বলতেছি, তুই তো কিছুই বলতেছিস না, তুই খালি শুনতেছিস না। এত ভালো মেয়ে তুমি। আমি কখন বললাম যে আমি চুপ করে আছি? আমিও তো তোমার সাথে সাথে কথা বলছি। কি বলতেছিস না বলতেছিস বুঝে বলতেছিস তো? মা, আল্লাহ জবান দিছে কথা বলার জন্য। সবকিছুর উত্তর দেওয়ার জন্য আল্লাহ জবান দেয়নি, সঠিক কথা বলার জন্য আল্লাহ জবান দিছে, বুঝছিস? আচ্ছা মা, আমি আর কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছে হয় তুমি বলো। আল্লাহ আমাকে দুইটা কান দিছে, আমি খালি শুনবো। তুই সেই মেয়ে না রে আয়েশা, তুই শোনার মেয়ে না, কথা শোনার মেয়ে হচ্ছে আমার রুহু। যাও তো, ভালো লাগে না আমার। একটা কাজ করতে আসলাম। কিছুই পারিস না, আবার ভগর ভগর করিস। হ্যাঁ, কিছুই বলা যায় না তাকে, কি সব কেটে রাখছে। এগুলোতে আমি তরকারি কিভাবে রান্না করবো?
আজকে অনেক হেপটিক একটা ডে গেল রে, খুব রাশ ছিল। হ্যাঁ, তুই তো এখন জনগণের নেতা হয়ে গেছিস। আচ্ছা, একটা কথা বলতো, বল। তুই কি ঠিকঠাক আছিস? হ্যাঁ, বলতে পারিস ঠিকঠাক আছে, ব্যস্ততা তো থাকেই, জনগণের সেবক যেহেতু, বাট আই এম ওকে। কোনো কনফিউশন নাই তো? কনফিউশন না, কেন, কি হয়েছে বলতো? এই ধরনের প্রশ্ন করতেছিস কেন? সরাসরি তাহলে জিজ্ঞেস করি। শিওর। আচ্ছা, এই ছোঁয়ার সাথে তোর ব্যাপারটা কি? ছোঁয়া? হঠাৎ তুই ছোঁয়াকে নিয়ে কেন প্রশ্ন করছিস বল? আরে কারণের কি হইল? তোর কিছু জিজ্ঞেস করার জন্য আমার কারণ লাগবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, আমি দেখতেছি ইদানিং ছোঁয়ার সাথে তোর ঘনিষ্ঠতাটা অনেক বেশি। ঘটনা কি? দেখ বন্ধু, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর কাছে তো আমি কোনো কিছু আড়াল করি না বা লুকাই না। আবার কিছু কিছু জিনিস আছে তোর সাথে শেয়ার করার কথা মনেও থাকে না, ছোটোখাটো বিষয় আর কি, এগুলি স্কেপ করে যায়। বাট তুই এমনভাবে আমাকে ছোঁয়ার কথা জিজ্ঞেস করলি, এটা তো একটু কেমন জানি শোনাইলো আমার কানে। কাহিনি কি বলতো? এটার পিছনে কোনো কারণ আছে? আরে আজব, কারণের কি আছে? তুই আমার বন্ধু, তোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য কি আমার কারণ লাগবে? আমার মনে হয়েছে তোর সাথে ওর ঘনিষ্ঠতাটা দেখতেছি, কিন্তু তুই ব্যাপারটা আমার সাথে শেয়ার করতেছিস না। কাজের কথা আলাদা। এটা ঠিক না, ঘনিষ্ঠতার কথাটা এভাবে বলিস না। আমি তো কাজ কর্ম সব কিছু তোর সাথে শেয়ার করি, আমরা তো একসাথে অনেক কাজও করি, তাই না? অবশ্যই। সো এইখানে ছোঁয়ার ব্যাপারটা ওইভাবে হয়তো আলাদা করে তোর সাথে আমার শেয়ার করা হয় নাই, বাট তেমন কিছু কিন্তু নাই। তাই? সত্যি কিছু নাই? তুই এমনভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তুই ছোঁয়াকে নিয়ে আমাকে নিয়ে সন্দেহ করছিস। আরে বাবা, সন্দেহই যদি করতাম তাহলে তো আমি আমার ভিতরে জিনিসটা পুষে রাখতাম, তাই না? আমি তো পুষে রাখি নাই। আমার যেটা মনে হয়েছে, তুই আমার বন্ধু হিসেবে তোর সাথে আমি সরাসরি বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। এখন আমার ক্লিয়ার কর। ক্লিয়ার করতে হবে? বাবা, এত দূর চলে গেছিস? শোন বোকা, ছোঁয়া হচ্ছে আমার সাথে খুব বেশি দিন হয় নাই আলাপ পরিচয়। মেয়েটা খুব ভালো, আমি ওকে একদম ছোট বোনের মতো দেখি। তাই নাকি? ছোট বোনের মতো দেখিস? ডোন্ট টেক ইট আদার সাইড প্লিজ। আমি ওকে ছোট বোনের মতো দেখি, আর ওর পার্সোনাল একটা ক্রাইসিস আছে, ফ্যামিলি ক্রাইসিস বলতে পারিস। এটা নিয়ে আমার কাছে কয়েকদিন হেল্প চাইতে আসছে, আমি ওকে কিছু পরামর্শ দিছি, যতটুকু পারতেছি আমি হেল্প করতেছি। তুই তো জানিস আমি তো সেবক ভাই, জনগণের সেবা করাই তো আমার কাজ, শুধুমাত্র ওইটুকুই, এর বাইরে কিছুই না। তুই খামাখা উল্টাপাল্টা জিনিস মাথার মধ্যে আনিস না, আমার মেজাজ খারাপ হবে কিন্তু। আরে আবার বলতেছিস তুই তোর মেজাজ খারাপ করবি? মেজাজ কেন খারাপ করবি? আমি জানতে চাইছি, তুই আমার ক্লিয়ার করে দিছিস, ব্যাপারটা এখানেই শেষ, এই তো, আর তো কিছু না। না, তুই এমনভাবে বলতেছিস যেন তুই আমাকে বিশ্বাস করিস না, আমাদের বন্ধুত্বের কোনো দাম তোর কাছে নাই। আরে বেটা, তুই আর আমি কি আজকের বন্ধু? তুই এটা কিভাবে আমার কাছে এইভাবে জিজ্ঞেস করতে পারলি? আজব কথা বলতো। মনের ভিতরে একটা কথা ছিল, সেটা তোর সাথে আমি অনেস্টলি শেয়ার করছি, আর তুই আমার বলতেছো যে তোর ভিতরে, আমার ভিতরে আমি কোনো একটা কিছু পুষে রাখছি, এরকম কিছু? ব্যাপারটা তো এরকম না। এরকম না, বাট ফার্দার এরকম করিস না। করলে হয় কি, আমাদের বন্ধুত্বে একটা প্রভাব পড়ে যাবে, বুঝছিস? কারণ তুইও ব্যস্ত থাকিস, আমিও ব্যস্ত থাকি, আমরা মেন্টালি অনেক সময় একটু ডিস্টার্ব থাকি। সো সিচুয়েশন এবং সময় বুঝে প্রশ্ন করবি, ও আর সবসময় খেয়াল রাখবি এমন কিছু করা যাবে বা বলা যাবে না যেটা বন্ধুত্বে প্রভাব পড়ে। ওকে? ও, ছোঁয়ার ব্যাপারে তোকে যদি জিজ্ঞেস করি, তাহলে সেটা এখন বন্ধুত্বের উপরে চলে গেছে, এত দূর ব্যাপারটা। ও ওই জায়গায় আটকায় থাকবে। এগুলা কিছুই না, তোকে তো আমি ক্লিয়ার করছি এখন, তাই না? ঠিক আছে, তুই ক্লিয়ার করছিস, আমি ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে ছোঁয়ার ব্যাপারে আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? তার মানে ছোঁয়ার জন্য আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না, এই তো? আরে বেটা, তুই কি পাগল নাকি? তোর সাথে আমার এত বছরের বন্ধুত্ব, আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, নট অনলি ফ্রেন্ড, উই আর ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার ম্যান। আমাদের রিলেশনটা অনেক গভীর। থার্ড পার্সন কারোর জন্য আমাদের রিলেশন নষ্ট হবে না। বাসার এসব আজগুবি চিন্তা আর করবি না। আচ্ছা, করলাম না, যা মনের থেকে, মাথার থেকে, সবকিছু থেকে বের করে দিলাম, ঠিক আছে? এবার কনফিডেন্সটা বুস্ট আপ কর, তোর এই বিখ্যাত কফিটা বানা, খাওয়া। আমি জানতাম তুই এটা বলবি। হ্যাঁ, বলবো না? তোর হাতের কফি খাইতে খাইতে মরে যাবো একদিন। ঠিক আছে, বানাচ্ছি। বানা। কি মা, কি পড়ছো? না আঙ্কেল, ওই যে আজকের পত্রিকাটা একটু দেখছিলাম। আচ্ছা আচ্ছা। আমি মনে মনে আসলে আপনাকে খুঁজছিলাম একটু, আপনার সাথে মানে আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি এটা কি বললে, বলো না। বলতে তো চাই আসলে আঙ্কেল অনেক কিছু, কিন্তু দেখা যায় যে এখন
কোনো কিছু বলার আগে দুইবার চিন্তা করতে হয় যে আমার কথাটা শোনার পর মানুষ কি ভাববে। শোনো, অত ভরিতে করে কথা বলো না তুমি। ভরিতে করে কথা বললে আসল কথাটা হারিয়ে যায়। তুমি আমার সাথে খুব খোলামেলায় কথা বলো, কি বলতে চাও সেটাই বলো। কথাটা বললে হয়তো অদ্ভুত শোনাবে আঙ্কেল, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছিলাম, মানুষ তার জীবনের কোন পর্যায়ে এসে দাঁড়ালে সে বুঝতে পারে না যে সে কি করবে। আমি এমন অনেক মানুষকে চিনি আঙ্কেল, যারা জীবনে অনেক কিছু করতে চেয়েছে, কোনো একটা গোল অ্যাচিভ করতে চেয়েছে, কিন্তু সে যেটা চিন্তা করেছে পরে ফাইনালি সে সেটা করতে পারেনি। বুঝতে পারছি, তুমি তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সময় চলে আসছো। মানুষ যখন তার জীবন নিয়ে ভাবতে শিখে, তখনই মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন জাগে। অসুবিধা নেই। এই জন্য আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে আঙ্কেল। আপনি এত ঠান্ডা মাথায় সব কিছু শুনে একটা সিদ্ধান্তে আসেন। আমি যখন আপনার সাথে কথা বলি আমার মনে হয় আমি আমার নিজের পথটা বা আমি যেটা চিন্তা করছি আমি সেটা খুঁজে পাই। দেখো, আমি হয়তো খুব বড় কোনো উপদেশ তোমাকে দিতে পারবো না, তবে আমি এটা জানি মানুষের জীবনের সব কিছুই হচ্ছে ভাবনা। মানুষ যদি সঠিকভাবে ভাবতে পারে তবেই মানুষের জীবন উন্নতি করতে পারে। তুমি যদি ভাবো নিজেকে খুব গুরুত্ব দাও, তাহলে দেখবে জীবনে উন্নতি করতে পারবে। শোনো, আরেকটা কথা বলি, মানুষ যদি তার নিজের কণ্ঠটা শুনতে পায় তাহলেই সে ভবিষ্যতে অনেক কিছু করতে পারে। কিন্তু আঙ্কেল, আমরা কি সবসময় ভেতরের কণ্ঠটা শুনতে পাই? এই যে চারপাশে এত মানুষের চাপ, পরিবারের প্রত্যাশা বলেন, সমাজের চাপ বলেন, এগুলোর পরেও কি আমরা আমাদের নিজের ভেতরের কণ্ঠটা শুনতে পারি? পারি না তো। আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু চাইলে আমরা সেগুলো আসলে বাস্তব জীবনে করতে পারি না। না, এটা খুব স্বাভাবিক। আসলে আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে আমরা নিজেদেরকে মূল্যায়ন করি না। আমরা সবসময় চিন্তা করি অন্য কি ভাবলো, অন্য কি করলো। এই মূল্যায়ন করতে গিয়ে আমাদের মূল কাজটাই হয় না। আপনার এই কথা শোনার পর মনে হচ্ছে আমি এতদিন আমার নিজের মনকে গুরুত্ব দেইনি আঙ্কেল। সবসময় চিন্তা করেছি লোকে কি বলবে, লোকে কি ভাববে। এগুলো চিন্তা করতে করতে নিজের ভেতরের কথা কখনো আর শোনাই হলো না আমার। মানুষ প্রায় এই ভুলটা করে। আসলে আমরা জীবনের শুরু থেকেই এই ভুলটাই করি, মানে নিজেকে গুরুত্ব দেই না। সমাজে কে কি বললো, আমি এটা করলে খারাপ দেখাবে, সেটা করলে খারাপ দেখাবে, যেগুলি করতে করতেই আমাদের জীবন চলে যায়। তাহলে আপনার কি মনে হয় আঙ্কেল, আমার নিজের মনের কথা শুনে নিজের জীবনের পথটা, সিদ্ধান্তগুলো আমার নেওয়া উচিত, তাই তো? আমার মনে হয় ভয়টাকে আমাদের চিনতে হবে আগে, কারণ ভয়ই আমাদেরকে পিছিয়ে রাখে। আর মানুষ যখন তার ভয়টাকে চিনে ফেলতে পারে তখনই মানুষ সিদ্ধান্ত নিতে পারে কোনটা সঠিক আর কোনটা ভুল। জানেন আঙ্কেল, আপনার সাথে যখন কথা বলি তখন আমার মাথার ভেতরে ঘুরতে থাকা এই যে বড় বড় প্রশ্নগুলো মনে হয় যে একদম শান্ত হয়ে ছোট হয়ে যায়। আর আমার কানের কাছে কেউ বলে যে ভয় পেও না ছোঁয়া, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়া খারাপ কিছু না, ভয় মানুষকে ভাবতে শেখায়। আর ভয় যদি থামিয়ে দেয় তাহলে সমস্যা হয়ে দাঁড়ায়, জীবনে অনেক অনেক ক্ষতি হয়ে যায়। ঠিক বলেছেন আঙ্কেল। আর আজকে থেকে আমি একটা জিনিস অবশ্যই মনে রাখবো, কোনো কাজ করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভেতরের কণ্ঠটা ভালো করে আগে নিজে শুনতে হবে। একদম বুদ্ধিমানের কোনো কাজ। সবসময় এই জিনিসটা মনে রাখবো, তাহলে দেখবে জীবনে কোনোদিন ঠেকবে না। ও বাই দ্য ওয়ে, আপনি কি আজকে পত্রিকা পড়েছেন? এখনো পড়া হয়নি কেন? কিছু বিশেষ কিছু আছে নাকি? হ্যাঁ, এই যে চলে আসছে গরম গরম কফি, নে থ্যাংক ইউ। দেখ কেমন হয়েছে। অ্যাজ অলওয়েজ ফ্যান্টাস্টিক। তোর এই কফিটা রে পৃথিবীর যেখানেই যাই তোর এই কফিটা বলতে পারবো না। আচ্ছা, ওই জমি জমার ব্যাপারগুলো নিয়ে কি করলি? মানে ওইটা নিয়ে তো কোনো চিন্তা ভাবনা করছোস নাকি? আর বলিস না, জমির ব্যাপারে তো চিন্তা ভাবনার উপরেই আছি। যেই জমি, এটা তো আমার স্বপ্ন। একটু প্রাইম লোকেশন না, 60 ফিট চওড়া রাস্তা হইতেছে, এবং আমার প্লটটা যেখানে আমার টার্গেট, ওটার আশেপাশে কিন্তু ভার্সিটি হচ্ছে, একটা শপিং মল হচ্ছে, হ্যাঁ সিনেমা হল হবে, আর অনেক কিছু। ব্যাপারই আলাদা। আর ওই জমির দিকে অনেকের নজর পড়ছে রে বাসার। এই জিনিসটা আমার খুব ভাবাচ্ছে, বুঝছিস? অবশ্য নজর না পড়াটাই অস্বাভাবিক। এমন একটা প্রাইম লোকেশন, তার মধ্যে এলাকার কিছু লোকজন ওটার দিকে এমন লোভাতুর দৃষ্টিতে তাকায় আছে, আমার তো কম্পিটিশন বেড়ে যাচ্ছে রে। আরে পরিস্থিতি তো আর আগের মতো নাই। আজকালকার তো ছোট ছোট পোলাপাইনগুলো চালাক হয়ে গেছে। আগে আমরা 2-3 জন মিলে সিদ্ধান্ত নিতাম কোন জমি রাখবো, কোন জমি ছাড়বো, কে কোথায় কি করবে সেটা। আর এখন এই পোলাপানগুলা টেন্ডারের নামে জমিগুলোর দাম বাড়ে আর ঘাম চুড়ে আমাগো।
আর এক একটা বেয়াদব কিসিমের হয়েছে, তুই খেয়াল করছিস সেটা? ওরা টেন্ডারের টও বুঝে না, হ্যাঁ, কন্ট্রাক্টরের কও বুঝে না, ওরা এসে পড়ছে টেন্ডার ড্রপ করতে। আর এমন সব চার্ট দিছে, মানে প্রাইস লিস্ট দিছে, তা আমরা তো হিমশিম খেয়া যাবো রে। শোন, এই যে জমিটা, এই জমির ব্যাপারে কিন্তু তোর একটা সহযোগিতা লাগবে আমার, নাহলে কিন্তু আমি টেন্ডারটা নিতে পারবো না। আমার সহযোগিতা? কেন, তুই তো সবসময় সহযোগিতা করিস আমারে। আচ্ছা করবো, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে মাত্র তোরে যে কথাটা বললাম, আজকাল তো আর এরকম সব কিছু ইজি নাই। পোলাপানগুলো দেখা গেছে যে বুঝে না কোথায় কোথায় দাম বাড়াইতে হবে, যেইখানে টাকা সেইখানেই চলে যায়। তা এইগুলো যখন করে তখন তো জিনিসটার আগের মতো থাকে না, একটু কষ্টকর হয়ে যায়। চেষ্টা আমি করবো, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু বন্ধু এটাও কিন্তু তোমার এখন বুঝতে হবে যে পোলাপান কিন্তু আজকাল টাকার গন্ধ যেদিকে সেদিকে কিন্তু দৌড়ায়। এটা ভালো কথা বলছিস, দরকার হলে আমরা নেগোসিয়েশন করবো। আমরা তো নেগোসিয়েট মানি একটা রাখি আলাদা করে। টাকার গন্ধ পাইছে, আমরাও টাকা ছাড়বো, অসুবিধা নেই। আর তোর কি মনে হয় ওরা বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করার মতো অ্যাবেল? কই থেকে? কলকাঠি তো আমাদের হাতে, আর তুই যদি শুধু ওই সাইডটা একটু হেল্প করিস তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওই এলাকার পোলাপানের সাথে লোকজনের সাথে কথাবার্তা তো, ওটা আমি বলবো। কিন্তু ওই যে তুই যে কথাটা বললি, ওই নেগোসিয়েশন মানি, এই জিনিসটা কিন্তু এবার মাথায় রাখতে হবে এবং খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কিছু করার নেই বন্ধু, পরিস্থিতি এখন এরকম। বাসার, আমি তোর মুখ থেকে ঠিক এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তুই যদি আমার সাথে থাকিস, আমরা দুই বন্ধু মিলে অনেক কিছু ঘটা ফেলতে পারবো, অ্যাজ ওল্ড টাইম, রাইট? ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। শোন, সব কিছুর পরেও কিন্তু কলকাঠি আমাদের হাতে, এটা মাথায় রাখবি, কনফিডেন্ট থাক, ব্যবস্থাটা করেই ফেলাবো। আর টেন্ডারের খেলাটা আমি আর তুই যতটা ভালো বুঝি, বিশেষ করে তুই, অত ভালো তো আজকালকার পোলাপান বুঝবে না। আর ওদেরকে কারা ব্যাকআপ দিচ্ছে বা আদৌ কেউ ব্যাকআপ দিচ্ছে না, এটা তো আমরা খুঁজে বের করে ফেলবো, রাইট? এখন শুধু মাল পানি ঢালতে হবে, আর তুই যে তোর চ্যানেলগুলোর কাজে লাগাইতে হবে। ওইটা আমি লাগাই ফেলাম, ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। কিন্তু তোর সাথে আমার একটা আলাদা কথা আছে। বল। বন্ধুত্বের মধ্যে যখন স্বার্থ ঢুকে যায় তখন কিন্তু বন্ধুত্বটা ফিকা হয়ে যায়। এটা কি তোর মাথায় আসছে? তোর আর আমার বন্ধুত্ব এত সহজে কেউ নষ্ট করতে পারবে না, যতই স্বার্থের খেলা হোক। আমি আর তুই তো স্বার্থের ঊর্ধ্বে, নাকি বলিস? বলতেছস? অবশ্যই। কেন, তোমার ডাউট আছে বন্ধু? না না না, আমার কোনো ডাউট নাই। তার মধ্যে কফি খাওয়াচ্ছে, ডাউট থাকবে কেমনি? হ্যাঁ, চিয়ার্স। মাই গড, ঈশান, আউ সিরিয়াসলি? ভয় পাইছো? কোর্স অনেক ভয় পাইছি, পাগল। কোথায় যাচ্ছ? এই তো একটু অফিস যাচ্ছি, কাজ আছে একটু। আজকে একটা এনজিও অফিসেও যেতে হবে। ওকে, হ্যাঁ আমি জানি আসলে তোমাকে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। ভালো, মানে কাজে ব্যস্ত থাকা ভালো। আরে শোনো, আমাদের মতো মানুষরা তো দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকবে, স্পেশালি যারা আমার মতো এনজিও মানে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত। হ্যাঁ ওকে, তবে একটা বিষয় কি জানো, মানুষের লাইফটা অনেকটা ঘোরার মতো। হোয়াট? মানুষের লাইফ ঘোরার মতো? ওকে, এই হাসিটা দেখার জন্যই বলছি, অ্যাকচুয়ালি মানুষের লাইফটা ঘোরার মতো না। ওকে, গুড জোক। আচ্ছা তুমি এখানে? আমি তুমি? আমি এই তো একটু হাঁটতে বের হয়েছি। আর ধরো তুমি তো জানো যে আমার প্রকৃতিকে এক্সপ্লোর করতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, পাখি দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবং আর বলতে হবে না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে ঈশান, আই রিয়েলি নিড টু গো। আমার আসলেই অফিসে অনেক কাজ, আজকে তাড়াতাড়ি না গেলে আমি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো না। আমি আসি। আর সব ভালোবাসায় যে মানুষ কষ্ট পায় তা না। আমাদের জীবনে কখনো কখনো এরকম ভালোবাসা আসে যারা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে দেয়, অনেক রঙিন করে দেয়। তুমি যখন এই যে ঘুরিয়ে পিছিয়ে কথা বলো না, তখনই মনে হয় তুমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। কারণ তোমাকে আমি যতদিন চিনি ততদিন আমি দেখেছি তুমি যা বলো স্পষ্ট বলো। হাসির